এই ভিডিওতে আমরা HTML হেডিংস প্যারাগ্রাফস এবং টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। সাধারণত ওয়েবসাইটে আমরা যখন পোস্ট করি বা একটা আর্টিকেল লিখি, তো সেই আর্টিকেলে একটা হেডলাইন থাকে। তো এরকমই হেডলাইনগুলো কিন্তু এই H1 এলিমেন্টের মাধ্যমে আমরা করে থাকি ওয়েব পেজে। ওকে, যেমন উইকিপিডিয়ার এই পেজে দেখুন যে এটার কিন্তু হেডলাইন হলো ঢাকা, মানে এই পেজের টাইটেলটাও কিন্তু ঢাকা। তো এখানে যা কিছু কন্টেন্ট আছে সব কন্টেন্টই কিন্তু ঢাকার উপরেই করা, ঠিক আছে। তো এরকমই আর কি। তো এর ভিতরে আবার দেখুন সাব হেডিং আছে, যে এই সেকশনটার একটা হেডিং দেয়া, এই সেকশনে একটা হেডিং দেয়া, ঠিক আছে। হেডিংগুলো মূলত H1 থেকে H6 পর্যন্ত আছে, ঠিক আছে, H1 থেকে H6 পর্যন্ত। তো এগুলোর আবার দুই ভাবে আমরা বিবেচনা করি। একটা হলো আপনি যখন H1 ট্যাগ ইউজ করবেন, তো ওই টেক্সটটা সব থেকে বড় সাইজ হবে, টেক্সটগুলো সাইজ সব থেকে বড় হবে, আর H6 হলো সব থেকে ছোট। তো এইভাবে ধাপে ধাপে H1 এই টেক্সটের সাইজ সব থেকে বড়, H2 তার থেকে একটু কম ছোট, তার H3 তার থেকে একটু কম ছোট, এইভাবে ধারাবাহিকভাবে টেক্সটের সাইজ যেমন কমতে থাকবে, আবার সার্চ ইঞ্জিনের কাছেও কিন্তু H1 ট্যাগগুলোর গুরুত্ব আছে। একটা ওয়েব পেজের, যেমন এই ওয়েব পেজের যদি এই ঢাকা এখানে H1 ট্যাগ ইউজ করা হয়, তাহলে সার্চ ইঞ্জিনের কাছে এই H1 ট্যাগটার সব থেকে গুরুত্বপূর্ণ, মানে এই ঢাকা এই টেক্সটটাই কিন্তু এই ওয়েব পেজে আর যত টেক্সট আছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আবার যখন H2 ট্যাগ ইউজ করা হবে, তো H1 এর থেকে H2 ট্যাগটা আর একটু কম গুরুত্ব পাবে সার্চ ইঞ্জিনগুলোর কাছে। তো আমি তাহলে এখন এখানে এটা H1 হেডিং 1 জাস্ট আমি এইভাবে লিখছি। তো এটাকে ডুপ্লিকেট করে, আর কোনো চেঞ্জ হবে না তেমন একটা, শুধুমাত্র নাম্বারেই চেঞ্জ হবে। ওকে, তো এইভাবে নাম্বারগুলো চেঞ্জ করতে থাকেন। তাহলে আমরা এখানে H1, H2, H3, H4, H5, H6 পর্যন্ত এলিমেন্ট আমরা এখানে নিয়েছি। হ্যাঁ, কিন্তু চাইলে কিন্তু আপনি 7 এলিমেন্ট নিতে পারবেন না। আমি যদি 7 নিই, তাহলে দেখবেন যে এখন তো এই যে 6 পর্যন্ত ট্যাগগুলোর কালার কিন্তু ব্লু। তো নোটপ্যাড প্লাস প্লাসে আমি যখন এই 7 নেব, তখন আর এর কালারটা পাবে না, ঠিক আছে, ব্লু কালারটা পায় নাই, তার মানে এই কোডটা হলো আমার ভুল। ওকে, HTML এই 7 বলে কোনো ট্যাগ নাই, বুঝে গেল, এই 6 পর্যন্ত। তো আমরা এখন দেখি যে এটা কেমন আসে। এই যে দেখুন, H1 এর টেক্সটের সাইজ সব থেকে বড়, তার থেকে ছোট, তার থেকে ছোট, H6 হলো সব থেকে ছোট। তো এরকমই আর কি হবে। একটা ওয়েবসাইটে তো অনেক পেজ থাকবে, তাই না, কারণ তো একটা পেজে H1 এলিমেন্ট একবার ইউজ করতে হবে যদি আপনি SEO ফলো করেন, ঠিক আছে। কারণ ওই যে হেডিং 1 মানে H1 ট্যাগ দিয়ে যে টেক্সটটাকে হেডিং করা হচ্ছে, সার্চ ইঞ্জিনগুলো ওটাকে হেডলাইন হিসেবে বিবেচনা করে এখন বাদ বাকি যেসব কন্টেন্ট আছে, সার্চ ইঞ্জিন ধরে নেয় যে এই কন্টেন্টগুলো এই হেডলাইনের উপরেই বেস করে লেখা, ঠিক আছে। এই জন্য মূলত H1 ট্যাগটা একটা ওয়েব পেজে একবার নেওয়া উচিত, বুঝা গেল, এগুলো মনে রাখবেন। এরপরে আমি প্যারাগ্রাফ নিই কয়েকটা। তো আমি ডামি টেক্সট অ্যাড করি। আপনি গুগলে ডামি টেক্সট জেনারেটর এভাবে সার্চ করলে ডামি টেক্সট পাবেন। এখানে এখানে কোন ল্যাঙ্গুয়েজে যাচ্ছেন এখানে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এটা রাখছি। তো এখানে আমি 3টা প্যারাগ্রাফ নিই, সিলেক্ট অল, কন্ট্রোল সি কপি। এবার আমি 3টা প্যারাগ্রাফ নিব। তো আমি নর্মালি আপনি কিন্তু এইভাবে এই যে টেক্সট আমরা জাস্ট প্লেন টেক্সট এইভাবে অ্যাড করে দিলাম, এমনিতে কোনো প্রবলেম তো হবে না, এইভাবে আসছে, ঠিক আছে। কিন্তু ওয়েব পেজে নর্মালি টেক্সট কোনো একটা HTML ট্যাগ ছাড়া এমনিতেই এইভাবে টেক্সট অ্যাড করা ঠিক না, ঠিক আছে। এই টেক্সটগুলো কোনো না কোনো HTML ট্যাগের ভিতরে রাখতে হবে। তো
এমনিতেই আর কি টেক্সটগুলো নর্মাল টেক্সটগুলো প্যারাগ্রাফ এলিমেন্টের ভিতরে নেওয়া হয় সাধারণত। আপনি চাইলে ডিভ এলিমেন্টের ভিতরেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো প্যারাগ্রাফের আমরা জানি যে এর একটা ব্রাউজারের থেকে একটা ডিফল্ট স্টাইল আছে, সেটা হলো প্যারা প্যারা আকারে ভাগ হবে এবং দুইটার ভিতরে একটা প্যারার ভিতরে আর একটা প্যারার একটা গ্যাপ থাকবে। ওকে, তো আমি দেখি এখানে দেখুন আগে যেভাবে নিয়েছি এই টেক্সটগুলো এইভাবে আর কি প্লেন সব একসাথে এক জায়গায় শো হচ্ছে, কিন্তু আমি প্যারা প্যারা করে নিয়েছি। এই যে দেখুন এখন এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, তো তিনটা প্যারার ভিতরে যে একটু গ্যাপ গ্যাপ আছে। হ্যাঁ, তো এরকম পি এলিমেন্ট নিলে এরকম গ্যাপ পাবেন। তো এখন ধরেন এখানে আমি আর একটা জিনিস শিখাবো যে এই যে এলিট এই লেখাটা পর্যন্ত, এই পর্যন্ত এসে পরবর্তী লেখাটা আপনি ভাঙতে যাচ্ছেন, ভেঙে নিচে লাইনে শো করাবেন। হয়তো আপনি ভাবছেন এইভাবে যদি আমি ইন্টারপ্রেস করে নিউ লাইনে অ্যাড করে দিই তাহলে নিউ লাইনে শো হবে, আসলে শো হবে না। এই যে দেখুন, তারপরে আপনি মনে করেন যে আরও ইন্টারপ্রেস করে এরকম ফাঁকা করে ফেলছেন, ভাবছেন যে এরকমই হবে, আসলে হবে না। তো এটাই আর কি ওয়েব পেজে ব্রাউজারগুলো এইচটিএমএল কোড ছাড়া আপনার এইভাবে এমনিতে ইন্টারপ্রেস করে ফাঁকা করলে কোনো লাভ নেই। এইচটিএমএল কোড অ্যাড করেন তাহলে ব্রাউজার এটাকে ফরম্যাট দিয়ে দেবে। তো এইভাবে লাইন ব্রেক করার জন্য আমি চাচ্ছি যে এই এম8 পর্যন্ত এসে পরের লাইনটা নিচে চলে আসবে, নিচে এখান থেকে এই লাইনটা শেষ হয়ে ভেঙে পরের লেখাগুলো নিচে লাইনে এসে হবে। তাহলে বিআর নামে একটা এইচটিএমএল ট্যাগ আছে, এর কোনো এন্ড ট্যাগ নেই, জাস্ট বিআর ট্যাগ। বিআর মানে হলো ব্রেক, এখানে এসে লাইনটা ব্রেক করবে, পরের লেখাগুলো নিচে নতুন লাইনে আসবে আর কি। এই যে দেখুন, এই যে আবার যদি আমি আর একটা বিআর ট্যাগ ইউজ করি তাহলে কি হবে, এরপরে আমি আর একটা বিআর ট্যাগ ইউজ করবো, তাহলে একটা লাইনের যে পরিমাণ হাইট সেই পরিমাণ হাইটে ব্ল্যাঙ্ক স্পেস এখানে অ্যাড হবে, তাছাড়া কিছুই না। হ্যাঁ, তো আমি সেভ করি। এই যে একটা লেখার লাইনে যতটুকু হাইট ততটুকু হাইটের এখানে ব্ল্যাঙ্ক একটা গ্যাপ আসবে, স্পেস আসবে। এই যে দেখুন, আবার যদি আর একটা বিআর ট্যাগ ইউজ করি এরকমই আর এক লাইনের গ্যাপ এখানে অ্যাড হবে। এই যে দেখুন, ঠিক আছে। তো এইভাবে যদি আপনি এইচটিএমএল ট্যাগ ইউজ করেন তাহলে আপনি গ্যাপ অ্যাড করতে পারবেন, আপনি লাইনকে ব্রেক করতে পারবেন, ঠিক আছে। এই আর কি। তো আমি দুইটা কেটে দিয়ে একটা রাখছি। আবার আপনি এখানে মনে করেন যে হেডিং এর পরে এখানে আমি একটা লাইন অ্যাড করব। হ্যাঁ, এখানে একটা হরিজন্টাল লাইন অ্যাড করব, তাহলে আপনাকে এখানে এইচআর নামে একটা ট্যাগ আছে, এটাও সিঙ্গেল ট্যাগ, এর কোনো এন্ড ট্যাগ নাই। তাহলে এইচআর মানে হলো হরিজন্টাল, এখানে একটা হরিজন্টাল লাইন অ্যাড হবে, ঠিক আছে। এই যে দেখুন, এরকম হরিজন্টাল লাইন অ্যাড হবে। আচ্ছা, এবার আমি টেক্সটগুলোকে বিভিন্ন ফরম্যাট দেব, ঠিক আছে। তো আমি এখানে একটা হরিজন্টাল লাইন আগে অ্যাড করে নিই, এখানে অ্যাড করলাম, আর এর নিচে আমি H2 এলিমেন্ট অ্যাড করি। H2 এলিমেন্ট দিয়ে এটার একটা হেডিং দিই যে টেক্সট ফরম্যাটিং। এখানে দেখুন আমি যে শুধু একটা টেক্সট লিখেছি, তো এমনিতে টেক্সট লিখলে কিন্তু নর্মালি এরকম শো হবে। এটা কোনো বোল্ড হবে না, ওকে, নর্মাল সাইজে শো হবে। কিন্তু এই যে টেক্সট, এই লেখাকে মনে করেন যে আপনি এটাকে বোল্ড, লেখাগুলো অক্ষরগুলো মোটা হবে, অন্যান্য অক্ষরগুলো যেমন তার থেকে মোটা হবে, তাহলে আপনি এখানে বি এলিমেন্ট ইউজ করতে পারেন। এইচটিএমএল বি ট্যাগ ইউজ করতে পারেন, তাহলে এটা বোল্ড হবে। তো আমি এটা ফায়ারফক্স ওপেন করি, কারণ আমার ক্রোমে হলো বাংলা ফন্ট সেটিং করা আছে, তো বাংলা ফন্টে বোল্ড সাপোর্ট করে না আমারে। তো আমি ফায়ারফক্স ওপেন করছি। এই যে দেখুন, এই যে উপরে যে টেক্সটগুলো, এই যে অক্ষরগুলো থেকে এই টেক্সটের অক্ষর কিন্তু মোটা, ঠিক আছে। তো এইভাবে যখন আপনি একটা টেক্সটকে বোল্ড করবেন, এইভাবে বোল্ড করবেন। তারপরে আমি এখানে স্ট্রং একটা এলিমেন্ট নিচ্ছি, দুটার ভিতরে পার্থক্য দেখেন। এই যে স্ট্রং বোল্ড টেক্সট, স্ট্রং টেক্সট, দুটাই কিন্তু
বোল্ড, ঠিক আছে, এর কিন্তু আসলে দেখে কিন্তু আপনি কোনো পার্থক্য বুঝতে পারবেন না, কিন্তু এর পার্থক্য আছে। হ্যাঁ, তো আমি এগুলো পি এলিমেন্টের ভিতরে রাখি, তাহলে এগুলো সব নিচে নিচে শো হবে। আর আপনারা তো জানেন প্যারাগ্রাফের কিন্তু মার্জিন আছে বাই ডিফল্ট, মানে গ্যাপ আসবে, তো আমি সব পি এলিমেন্টের ভিতরে রাখছি। ওকে, রিলোড দিই। তো বোল্ড টেক্সট, স্ট্রং টেক্সট দুটার লেখাই মোটা মোটা বোল্ড হয়েছে, কিন্তু স্ট্রং টেক্সটের একটা পার্থক্য আছে, সেটা হলো সার্চ ইঞ্জিনের কাছে স্ট্রং এই ট্যাগের কিন্তু গুরুত্ব বেশি। হ্যাঁ, এমনি এই টেক্সট, এটা জাস্ট এই বোল্ড টেক্সটটা যে বোল্ড হয়ে, এটা জাস্ট দেখানোর জন্য বোল্ড করছেন, কিন্তু স্ট্রং টেক্সটটা শুধু বোল্ডই হবে না, একই সাথে বোল্ড তো হচ্ছেই, একই সাথে সার্চ ইঞ্জিনের কাছে এই টেক্সটটা অন্যান্য নর্মাল যে টেক্সট আছে হেডিং ছাড়া আর কি, এর গুরুত্ব বেশি। হ্যাঁ, সার্চ ইঞ্জিন এগুলোকে বেশি গুরুত্ব দেবে, কিওয়ার্ড ধরুন মনে করবে কিওয়ার্ড আর কি। ওকে, আচ্ছা, তারপরে আমি এটাকে ডুপ্লিকেট করে, আপনি একটা লেখাকে একটু বাঁকা অ্যাঙ্গেলে শো করতে চাচ্ছেন, ঠিক আছে, তাহলে আই এলিমেন্ট নেন, তাহলে এটা আই মানে হলে ইতালিক, ঠিক আছে, তো বাঁকা অ্যাঙ্গেল একটু দেখুন, নর্মালি যে খাড়া খাড়ে আছে এগুলো একটু অ্যাঙ্গেলে শো হচ্ছে, এই গেল। আরেকটা আছে, সেটা হলো ইএম এলিমেন্ট। হ্যাঁ, তো আমি ইএম ট্যাগ নিই দুটা, ইএম মানে হলো এমফ্যাসাইজ, ওকে, এমফ্যাসাইজড টেক্সট লিখলাম। তো দুটারই একই রকম দেখতে, এটাও যেমন বাঁকা এটাও তেমন বাঁকা, তো পার্থক্য শুধু ওইটাই যে যেমন বোল্ড এবং স্ট্রং এর যেমন পার্থক্য, ওই রকমই পার্থক্য যে ইতালিক এটা শুধু বাঁকা করে দেখানোর জন্য, কিন্তু ইএম ইউজ করলে এটা কিন্তু সার্চ ইঞ্জিনের কাছে নর্মালি টেক্সট থেকে একটু গুরুত্ব বেশি পাবে। এবার ধরেন যে আপনি চাচ্ছেন কোনো লেখাকে মার্ক করে রাখতে, হ্যাঁ, মার্ক মানে একটু হাইলাইট হবে আর কি, তাহলে আপনি মার্ক নামে একটা মার্ক যে ট্যাগ আছে HTML মার্ক ট্যাগ, সেটা ইউজ করেন। হলো একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে, মানে হাইলাইট হয়ে আছে এই টেক্সটটা। ওকে, তারপরে ধরেন আপনি, যেমন আমরা কোনো লেখাকে কলম দিয়ে কেটে দিই, তো ওয়েব পেজেও কিন্তু HTML এর মাধ্যমে আপনি কোনো লেখাকে কাটা হিসেবে দেখাতে চান, এই লেখাটা কিন্তু মাঝখান দিয়ে কেটে যাবে। ওকে, এই যে দেখুন, এই যে, এবার ধরেন যে একটা ফর্মুলা, মানে আপনি ওয়াটারের যে কেমিক্যাল ফর্মুলা আছে, সেটা তো আমরা জানি যে H2O, তাই না? তো এখানে কি হয় যে টুটা নিচের দিকে নেমে যাবে, তাই না? কিন্তু এখানে কি আসলে নামবে না কিন্তু, এই যে, তো এটা তো দেখে তো একজন বুঝতে পারবে না যে এটা H2O। ওয়াটারের যে কেমিক্যাল ফর্মুলা এটা, তো টুটা যদি যে লাইনে আছে HO তার থেকে নিচে নামিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু রিয়েলি মনে হবে যে H2 ফর্মুলায়। তাহলে আপনাকে কি করতে হবে, টুটাকে সাবস্ক্রিপ্টেড এর ফুল মিনিং এই ট্যাগের ভিতরে রাখেন, তাহলে কিন্তু টুটা নিচের দিকে নেমে থাকবে, তাহলে রিয়েলি মনে হবে যে H2O ওয়াটারের কেমিক্যাল যে ফর্মুলা সেটাই। আবার ধরেন যে আপনি একটা বীজগণিতের একটা সূত্র লিখবেন, ঠিক আছে, A স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম A স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কিন্তু টুগুলো উপরের দিকে উঠে থাকবে, আসলে এমনিতে নর্মালি তো এইভাবে থাকবে না। তো এই টুগুলোকে যদি আমি মানে সুপার স্ক্রিপ্টেড এই ট্যাগের ভিতরে রাখি, তাহলে কিন্তু এটা হবে। এবার দেখেন, এই যে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, তো যখন যেটা লাগে ওয়েব পেজে তখন সেটা ইউজ করতে হবে। আবার এখানে যদি খেয়াল করেন যে এই যে টেক্সটগুলো একটা সাইজ, এটাকে আমরা বলছি যে নর্মাল সাইজ। হ্যাঁ, এই টেক্সটগুলোর কিন্তু নর্মাল সাইজ, কিন্তু আমি চাচ্ছি যে নর্মাল যে সাইজ আছে তার থেকেও আমি কোনো টেক্সটকে আরও ছোট সাইজে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, ধরেন আমি এখানে লিখি দিস ইজ স্মলার
text then this ওকে এরকম লিখলাম তো আমি এই যে স্মলার এই লেখাটাকে আশেপাশে যত টেক্সট আছে তার থেকে আরো ছোট সাইজে দেখতে চাচ্ছি তাহলে আপনি স্মল নামে যে HTML ট্যাগ আছে তার ভিতরে রাখেন স্মলার এই টেক্সটটাকে তাহলে দেখবেন যে এটা হবে এই যে দেখেন দিস ইজ এবং এখানে দেখুন স্মলার এই টেক্সটটা আশেপাশে অন্যান্য টেক্সট থেকে আরো ছোট ঠিক আছে তারপরে আপনি ওয়েব পেজে হলো বিভিন্ন ধরনের উদ্ধৃতি মানে কোডও এগুলো দেখাতে পারেন তো তার জন্য আপনাকে ব্লক কোড নামে একটা HTML এলিমেন্ট আছে ব্লক কোড ঠিক আছে এটা নেবেন তো এখানে মনে করেন যে আমি একজন ফেমাস ব্যক্তির উদ্ধৃতি এখানে অ্যাড করে দিই যে নেলসন ম্যান্ডেলার এই উদ্ধৃতিটা আমি এখানে অ্যাড করে দিতে চাচ্ছি তো আপনি যে উদ্ধৃতি যে দিছে তার নামও এখানে একটা সাইট নামে একটা HTML এলিমেন্ট আছে তার মাধ্যমে এটা অ্যাড করে দিতে পারেন তার নামটা ঠিক আছে যেমন নেলসন ম্যান্ডেলার নামটা আমি এখানে এইভাবে অ্যাড করে দিই তাহলে নামটা কিন্তু একটা স্টাইলিশ হবে এবং ব্লক কোড এর ভিতরে যদি টেক্সটগুলো রাখেন তাহলে ব্রাউজারে একটা ডিফল্ট স্টাইল পাবে সেটা হলো এই যে দেখুন এই লেখাগুলো এই লেখাগুলো যে সোজা সোজা আছে তার থেকে কিন্তু ডান দিকে একটু সরে আছে অনেকখানি এবং এই নামটা কিন্তু ইতালিক টেক্সটের মতো বাঁকা হয়ে আছে ঠিক আছে এই স্টাইলটা ব্রাউজার থেকে পেয়ে যাবে তো আরো কিছু এলিমেন্ট এরকম আছে কিছু HTML ট্যাগ আছে যেগুলো আমরা মাঝে মাঝে লাগলে ইউজ করে থাকি যেমন অ্যাড্রেস যখন আপনি আপনার ওয়েব পেজে যদি অ্যাড্রেস দেখান তখন অ্যাড্রেস নামে এই ট্যাগের ভিতরে রাখলেই ভালো হয় ঠিক আছে ABBR অ্যাব্রিভিয়েশন মনে করেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এটা আপনি দেখাবেন হ্যাঁ সাইটে WHO এটা দেখাবে এবং এইটাকে যদি আপনি ABBR এই ট্যাগের ভিতরে রাখেন WHO কে তাহলে নিচে দেখুন একটা ডট ডট এসছে আর এখানে যদি আমি মাউসটা রাখি এই যে এবার এই যে টাইটেল এলিমেন্টের ভিতরে এর ফুল মিনিংটা দিয়ে দেন যে WHO এর যে ফুল ফর্মটা আসে সেটা টাইটেল অ্যাট্রিবিউটের ভিতরে দিয়ে দিলে মাউস রাখলে এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা শো হবে তো এইগুলো মাঝে মাঝে লাগে আমি দেখাচ্ছি না কারণ অতটা ইম্পর্টেন্ট না যখন লাগে তখন ইউজ করা হয় আমরা যে ব্লক কোড ইউজ করেছি এই ব্লক কোডটা কিন্তু ব্লক এলিমেন্ট একটা পুরো স্ক্রিনটা ব্লক হয়ে থাকবে কিন্তু ইনলাইন কিউটা হলো ইনলাইন এলিমেন্ট এবং কোটেশন শো হবে ডাবল কোটেশন এখানে দেখুন বিল্ড এ ফিউচার নেচার পর্যন্ত এই লেখাটা কিউ এর ভিতরে রাখা আছে কিউ ট্যাগের ভিতরে রাখা হয়েছে তো এখানে যে ডাবল কোটেশন কিন্তু শো হচ্ছে আর একটা ইনলাইন এলিমেন্ট এর পরিবর্তে যদি আমি এখানে ব্লক এলিমেন্ট ইউজ করে থাকি তাহলে কিন্তু কোটেশনও শো হবে না এবং যেহেতু ব্লক কোড হলো ব্লক এলিমেন্ট এটা এর ভিতরে এইভাবে এক লাইনের থাকবে না এটা ভেঙে নিচে শো হবে যে এরকম ঠিক আছে আমরা ওয়েব পেজে অনেক সময় কোড টোড দেখাই তো এই কোড যদি দেখাতে হয় তাহলে কোড নামে একটা এলিমেন্ট আছে এটা আপনি ইউজ করতে পারেন তাহলে দেখেন এই যে এই টেক্সটগুলো মানে এই কোডগুলো কিন্তু এমনি অন্যান্য টেক্সট থেকে একটু অন্যরকম স্টাইলিশ হবে হ্যাঁ একেবারে কোডের মতোই দেখাবে ওকে যেভাবে আমরা কোড এডিটর লিখি তারপরে কিবোর্ডের যে কিগুলো আমরা ওয়েব পেজে এগুলো লিখে দেখাই আর কি তো তখন KBD এই এলিমেন্টের ভিতরে যদি রাখেন তাহলে এর একটা স্টাইল পাবে এমনিতে আপনি কোড দেখাচ্ছেন ওয়েব পেজে তো আমি এখানে যাই আচ্ছা এটা কেটে দিই
কারণ কোড দেখাচ্ছেন, কোডের ভিতরে যদি আপনি এক্সট্রা লাইন এইভাবে ইউজ করেন, হ্যাঁ, লাইন ব্রেক করেন, এক্সট্রা লাইন ইউজ করেন, তাহলে কিন্তু এগুলো ব্রাউজারে নিবে না, এগুলো ইগনোর করবে। এবং এই যে এক লাইনে মানে ইনলাইনে শো হবে, ঠিক আছে, এক লাইনে সোজাসুজি। কিন্তু আমি আমি যদি চাই যে আমি যেভাবে এখানে লিখেছি, লাইনগুলো যেভাবে ব্রেক করেছি, এটা যেমন এখানে আবার এখানে অনেকখানি ফাঁকা আছে, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে নিচে নিচে শো করাতে, তাহলে প্রি নামে একটা HTML এলিমেন্ট আছে, প্রি। ওকে, তো এই সবগুলো যদি আমি প্রি ট্যাগের ভিতরে রাখি, তাহলে দেখবেন যে এখানে আমি ঠিক যেভাবে লিখেছি এইভাবেই ব্রাউজারে শো হবে। এই যে দেখেন, ঠিক আছে, এই আর কি। তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। আর প্রি এই এলিমেন্ট কিন্তু আমরা ওই যে ওয়েব পেজে আর কি, ওয়েব পেজে লিরিক্স, তারপরে পোয়েম, এগুলো দেখাতে গেলে প্রি এলিমেন্টের মাধ্যমে দেখায়, ঠিক আছে। যখন আপনি একটা ওয়েব পেজে লিরিক্স, গানের লিরিক্স কিংবা কবিতা লাইনগুলো দেখাবেন, তাহলে প্রি এলিমেন্টের মাধ্যমে দেখাবেন, দেখবেন যে যেভাবে আপনি লিখবেন ওইভাবে ইস্যু হবে ব্রাউজারে।